ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রুজি আজকে একটা প্লেট ভেঙে ফেলেছে, তার জন্য রুজিকে শাওলার চুলের মুঠি ধরে মারতেছে। সাথে শাওলার শাশুড়ি ফরিদাও আছে। রুজি নিজেকে বাঁচাতে পারতেছে না, গালে মুখে থাপ্পড় মারতেছে। ফরিদা একটা গরম রড আগুনে পুড়িয়ে এনে রুজির হাতের তালুতে বসিয়ে দিল। আল্লাহ গো, বাবা গো, মরে গেলাম গো। মেম সাহেব, আমি মরে যাচ্ছি গো। তোর কত বড় সাহস, তুই এত দামি একটা প্লেট ভেঙে ফেলেছিস? আম্মা, খালি প্লেট বলতেছেন কেন? জানেন না এই প্লেট ছাড়া আপনার বড় ছেলে খায় না? বড় বউ, দেখতেছো কি? মারো আরো। ছেলে আসলে কি বলবো তখন? আর মারবেন না, বড় ভাবি, মরে যাব আমি। আমি তো ইচ্ছে করে ভাঙি নাই, ওই বিড়ালটা এসেছিল আর সেই প্লেটটা বেসিন থেকে ফেলে ভেঙে দিল। রাখ তোর মিথ্যে কথা, আজকে তোকে শেষ করে দেব। আবারও বউ শাশুড়ি দুজনেই রুজির গায়ে হাত তুলল। রুজি তখন জ্ঞান হারিয়ে ফেলল। রান্নাঘরে রুজি পড়ে থাকলো। বউ শাশুড়ি দুজনেই সেখান থেকে চলে গেল। দুজনেই ফোঁস করতে করতে সোফায় বসে টিভিটা চালু করে সিরিয়াল দেখা শুরু করলো। আম্মা, এখন আপনার ছেলে আসলে তখন কোন প্লেটে খেতে দেব? দারোয়ানকে ডাক দাও বৌমা, এক্ষুনি দোকানে পাঠাতে হবে। শ্যাওলা গিয়ে দারোয়ানকে ডেকে নিয়ে আসলো। দারোয়ানকে টাকা দিয়ে আর ভাঙা প্লেটটা দিয়ে দোকানে পাঠালো। বউ শাশুড়ি আবারও দুজনেই সিরিয়াল দেখা শুরু করে দিল। হঠাৎ করেই ফরিদা বলল, বৌমা, আমাদের তো কাপড়গুলো ভেজা আছে, এখনো তো ধোয়া হয়নি। হ্যাঁ আম্মা, তাই তো। কাপড়গুলো আর কখন ধুবে? চলো তো বৌমা, দেখি নবাবজাদির অভিনয় শেষ হয়েছে কিনা। বউ শাশুড়ি আবারও দুজনে রান্নাঘরে গেল। গিয়ে দেখে এখনো শুয়ে আছে রুজি। শ্যাওলা পা দিয়ে রুজিকে ধাক্কা দিল, কিন্তু উঠল না। দেখেছেন আম্মা কি অভিনয়টা করতেছে? বৌমা, জগের সব পানি ওই হারামজাদির মাথায় ঢেলে দাও। শ্যাওলা তার শাশুড়ির কথা মতো জগের সব পানি রুজির মাথায় ঢেলে দিল। আস্তে আস্তে রুজি চোখ মেলে তাকালো। পরে বুঝলো কেউ তার মাথায় পানি ঢেলেছে। শরীরে প্রচণ্ড ব্যথা, উঠতে পারতেছে না। চোখ মেলে তাকানোর পরেও যখন রুজি উঠতেছে না, তখন বউ শাশুড়ি রুজির দুই হাত ধরে রুজিকে দাঁড় করালো। এই কাচ্চর মেয়ে, সেই কখন কাপড় পানিতে ভিজিয়ে রেখেছিস, মনে আছে তোর? যা তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দে। ভাবি, শরীরটা ব্যথা করতেছে আর হাতের তালুটা পুরো দাগ হয়ে গেছে। তুই দেখি এখন খুব কাজে চোর হয়ে গেছিস। তোকে দেখি না মারলে তুই কাজ করবি না। আর মারবেন না ভাবি, সত্যিই খুব শরীরটা ব্যথা করতেছে আমার। বৌমা, ওর কথা শুনতে এসেছো নাকি এখানে? কয়টা উত্তম মাধ্যম ধরে দাও, ঠিক কাজ করবে। আবারও রুজির গায়ে হাত তুলল, তবে এবার একটা লাঠি দিয়ে পিছনে পিঠে মারল। মারের চোটে চিৎকার করে কেঁদে উঠল রুজি। হাত দিয়ে ধরে আছে ফরিদা, এমন শক্ত করে ধরেছে নড়তেও পারতেছে না রুজি। আমাকে মারবেন না, আর ভাবি আমি সব কাজ করতেছি। বুঝলে বৌমা, মারের উপর কোনো ঔষধ নাই। এতক্ষণ ভালো করে বললাম, শুনলো না। যখন এ গায়ে মার পড়লো অমনি কাজ করতে যাচ্ছে। বুঝো না বৌমা, কাচ্চর মেয়ে, সে নাকি পড়াশোনা করে অনেক বড় হবে। এই শোন, আগে সব থালা বাসন রান্নাঘর পরিষ্কার করার পর কাপড়গুলো সুন্দর করে ধুয়ে ছাদে শুকাতে দিবি, বুঝলি? আম্মা চলেন, নতুন একটা সিরিয়াল শুরু হবে। রুজির দুই চোখ দিয়ে পানি ঝরতেছে। মা বাবা নাই রুজির। এই বাসার দারোয়ানকে বাবা বলে ডাকে। তিনি রুজির পড়াশুনো করান, এটাই রুজি জানে। ডান হাতের তালুটা পুড়ে গেছে, লাল মাংস দেখা যাচ্ছে। তবুও অনেক কষ্টে থালা বাসন জামা কাপড় পরিষ্কার করলো। এই বাসার কেউ রুজির সাথে ভালো ব্যবহার করে না। একজন ভালো ব্যবহার করে, কিন্তু তার চাই রুজির শরীর, আর সে হলো এই বাসার ছোট ছেলে আকাশ। একটু পরে দারোয়ান রান্নাঘরে ঢুকলো। রুজি তখন রান্নাঘরে কাজ শেষ। দারোয়ান প্লেট নিয়ে এসে বাহির থেকে সব দেখছে। রোজিমা, তুই বাসা থেকে চলে যাচ্ছিস কেন?
বাবা আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমার পড়াশোনা থাকা খাওয়া দিবে? তাই বলে এই পশুদের এত অত্যাচার কেমন করে সহ্য করবি তুই রুচি? আমাকে যে সব সহ্য করতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সব সহ্য করতে রাজি আছি আমি বাবা। আল্লাহ তোর সহায় হোক রুচি। দারোয়ান দেরি করলো না, বলা মুশকিল কখন কে চলে আসে। রুজি এবার ওই অবস্থায় কষ্ট করে সব কাপড় কোনো রকমে ধুয়ে রোদে শুকোতে দিল। নিজের রুমে এসে কান্না করতে লাগলো। সকাল থেকে বিকেল হয়ে গেল, এখনো কোনো খাবার খেতে পায়নি রুজি। তার উপর হাতটা খুব জ্বলতেছে, তার শরীরে মারের চিহ্নে ব্যথা করতেছে। ঠিক সেই সময় শ্যাওলা আবারও আসলো রুজির রুমে। কি রে নবাবজাদি, এই সময় শুয়ে আছিস কেন? আর সব জামা কাপড় কি শুকাতে দিয়েছিস তুই? হ্যাঁ ভাবি, সব কাজ করেছি আমি। শরীরটা আর হাতের তালুটা ব্যথা করতেছে, জ্বলতেছে। ঢং বাদ দিয়ে আমাদের জন্য করে নিয়ে আয় তো। যাচ্ছি ভাবি। শ্যাওলা চলে গেলে রুজি কোনো রকমে উঠে রান্নাঘরে গিয়ে চা বানালো। চা আর বিস্কুট দিল শ্যাওলা আর ফরিদাকে। এবার রান্নাঘরে গিয়ে খেতে বসলো রুজি, কিন্তু ডান হাতটা তো পুড়ে গেছে, খেতে পারতেছে না। তাই কোনো রকম আঙুলের মাথা দিয়ে একটু খেতে থাকলো। হাতের তালু মুট করতে পারতেছে না রুজি, কোনো রকমে একটু খেয়েছে। এর মাঝে আবারও ফরিদা এসে হাজির। সারাদিন কাজের কোনো নাম নেই, আর এই কাজ চোর মেয়ে খেতে বসেছে। সব কাজ তো শেষ মেম সাহেবা। মুখে মুখে তর্ক করিস, কাজ শেষ কে বলেছে? সারাদিন আর কত খাবি তুই শুনি? মেম সাহেবা, সকাল থেকে কিছুই খাই নাই আমি, এখন কি করতে হবে বলেন মেম সাহেবা। আমার রুমটা ভালো করে পরিষ্কার করে দে তো, অনেক ময়লা হয়েছে, উঠ তাড়াতাড়ি। রুজি আর খেতে পারল না, কোনো রকম 2 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। তারপর রুজি ফরিদার সাথে ফরিদার রুমে গিয়ে রুমটা পরিষ্কার করে দিল। সেই ছোটবেলা থেকেই একাই এই পুরো বাসার কাজ করে রুজি। রুজি জানে না তার বাবাকে, রুজি জানে না তার মাকে। ছোট থেকে রুজিকে দেখাশোনা করে এই বাসার দারোয়ান। কাজ শেষ করে যেই বের হয়েছে অমনি শ্যাওলা এসে বলল, আমার রুমটা কি আমার বাবার লোক এসে পরিষ্কার করবে নাকি? যাচ্ছি ভাবি আমি। রুম পরিষ্কার করা হয়ে গেলে ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে আসবি, বুঝেছিস তুই? আচ্ছা ভাবি, ঠিক আছে। শোন, কাপড় নিয়ে আসার পর রান্না বসাবি, তোকে যেন নতুন করে আর বলতে না হয়। আচ্ছা সব করব, বলতে হবে না ভাবি। রুজি শ্যাওলার ঘর পরিষ্কার করে ছাদ থেকে জামা কাপড় এনে রান্না বসালো। আজকে রুজির ভীষণ কষ্ট হচ্ছে, তবুও এক হাতে কাজ করে যাচ্ছে। কোনো রকম রান্না শেষ করে বাকি কাজ শেষ করে নিজের রুমে চলে গেল রুজি। শরীরে জ্বর এসেছে, তার হাতের তালুটাও ব্যথা করতেছে, খুব কাতরাচ্ছে সে। তাকে দেখার মতো কেউ নেই। রাত 8টা বাজে। অফিস শেষ করে ফরিদার স্বামী আকবর হোসেন এবং তার বড় ছেলে ফারহান বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে খেতে বসলো। খাওয়ার সময় লক্ষ্য করলো আকাশ সেখানে নেই। বলছি তোমার ছোট ছেলে সেই বিকেলে অফিস থেকে এসেছে, কোথায় সে নাকি আগেই খেয়ে ঘুমিয়ে গেছে? এমন ছেলে পয়দা করেছো তুমি, সে কি আর রাত 12টা না বাজা পর্যন্ত আসে? আব্বু ওর কথা বাদ দাও তো, ছেলে মানুষ, এটাই তার আনন্দ করার সময়। আনন্দ করতে করতে আবার কোনো অঘটন ঘটিয়ে না ফেলে। বাবা আপনি খান তো, ওর জন্য চিন্তা করতে হবে না। আমাকে ফোন করেছিল, আজকে নাকি ওর কোন ফ্রেন্ডের জন্মদিন, সেখানে গেছে। বৌমা, তুমি আর তোমার শাশুড়ির আশকারা পেয়ে দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে আকাশ। খাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেল। কেউ একটাবারের জন্য রুজির খবর নিল না। যে মেয়েটা বাসার সবার খেয়াল রাখে, আজকে তার খবর রাখার মতো কেউ নাই। রাত 11টার পরে আকাশ আসলো। আকাশকে শ্যাওলা খেতে দিল, তারপর বলতে লাগলো, দেবরজি আর কত তোমার জন্য বাবার কাছে মিথ্যে কথা বলতে হবে? ভাবি বুঝো না কেন? ওসব অফিসের কাজ আমার ভালো লাগে না। অফিসের কাজ না হয় ভালো লাগে না, তাই বলে কি সময় মতো বাসায় থাকা যায় না? বাসায় থাকলে তো আব্বু আর ভাইয়ার ওই জ্ঞান দেওয়া ছাড়া কিছুই নাই। আর কোনো কিছু লাগবে তোমার আকাশ? যাও ভাবি, লাগবে না, আমি খেয়ে রুমে যাচ্ছি। আকাশ খাওয়ার সময় চারিদিকে একজনকে খুব খুঁজতেছিল, সেটা হলো রুজি। কারণ আকাশ খেতে বসলে কোথাও না কোথাও থেকে আড়াল হয়েই দেখে, কিন্তু আজকে রুজিকে আকাশ দেখতে পেল না। তাই খাওয়া শেষ না করেই পানি ঢেলে হাত মুখ মুছে রুজি রুমের দিকে গেল।
রুজির রুমের দরজা খুলে দেখে রুজি একটা কাঁথা গায়ে শুয়ে আছে। আকাশ রুজির দরজাটা বন্ধ করে আস্তে আস্তে গিয়ে বিছানায় উঠে পিছন থেকে রুজিকে জড়িয়ে ধরল। রুজি জ্বর আর ব্যথার কারণে ঘুমাতে পারে না, জেগে আছে। আর আকাশ যে এসেছে সেটাও রুজি জানে, কিন্তু রুজি কোনো সাড়া দেয় না। সাড়া দিলেই হবে বড় সমস্যা, কারণ আকাশ যদি জানে তার এই অবস্থা হচ্ছে, তাহলে রুজির কপালে দুঃখ আছে। আকাশ রুজিকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিতে থাকলো। ঠিক তখনই আকাশ চমকে গেল। রুজির গা জ্বরে পুড়ে যাচ্ছে। আকাশ একটা হাত রুজির মাথার তলায় দিয়ে দিয়েছে। তখন আকাশের হাতে রুজির চোখের পানি। সাথে সাথেই আকাশ রুজির শরীর থেকে কাঁথাটা সরিয়ে দিল। রুজিকে শোয়া থেকে তুলে বসালো। আকাশের চোখ লাল টকটকে হয়ে গেছে। রুজি তাকাতেই ভয় পাচ্ছে অনেক। তোর জ্বর আসলো কি করে সেটা বল আমাকে। ছোট সাহেব, আসলে আসলে আমার কথার উত্তর দে তুই। কি করে জ্বর আসলো? হঠাৎ করে এসেছে, আর একটু গোসল করতে সময় লেগেছিল তো তার কারণে। আমাকে কেন আগেই জানাস নাই? ঔষধ খেয়েছিস তুই? আসলে আসলে আমি আমি আর আমি আকাশ তার পা দিয়ে রুজির ডান হাতের তালুটা শক্ত করে চেপে ধরল। এবার ব্যথায় আর জ্বলনে রুজি কেঁদে ফেলল। তালু থেকে টপ টপ করে রক্ত ঝরতে থাকলো। আকাশের চোখটা এড়ালো না। রুজির হাতের তালু দেখে আকাশ আরো অবাক হয়ে গেল। তালু বরাবর একটা কালো দাগ, মাংস কিছুটা লাল হয়ে গেছে। এসব কেমন করে হলো রুজি? আমাকে তুই বল। আসলে সকালে এবার রুজি আকাশকে সব বলে দিল, আর না বললে সমস্যা আরো বাড়বে। এবার আকাশ রুজিকে শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল। সাথে সাথে রুজি মেঝেতে পড়ে গেল। রুজি বুঝে গেছে কেন তাকে আকাশ থাপ্পড় মারল। করুণ চোখে তাকিয়ে আছে আকাশের দিকে রুজি। তখনই আকাশ বলে উঠল, তুই তখনই কেন আমাকে ফোন করলি না? চুলের মুঠি ধরে তুলতে লাগলো আকাশ। লাগছে আমার ছোট সাহেব, আমি ভয় কিছুই বলি নাই আপনাকে ছোট সাহেব। জামাটা খোল তোর, উল্টো দিকে ঘুরে দাঁড়া, পিঠে দেখবো আমি। তখনই রুজি বলতে লাগলো। রুজির উপায় নেই, কারণ আকাশকে মানা করা মানে নিজের ক্ষতি ডেকে আনা। পিছন থেকে জামাটা রুজি একটু উপরে তুলল। আকাশ দেখে রুম থেকে বেরিয়ে গেল। আকাশ নিজের বাইকটা বের করে বেরিয়ে গেল। দারোয়ান বুঝে গেল আকাশ কোথায় যাচ্ছে। 24 ঘন্টা খোলা ফার্মেসিতে চলে গেল আকাশ। চাইলে রুজিকে নিয়ে নিতে পারত, কিন্তু আকাশ তা চায় না, কারণ এতে তার মা ভাবির বদনাম হবে, সাথে তার পুরো পরিবারের। বাসায় ফিরে আকাশ রুজির সাথে যে কাজটা করলো তাতে রুজির মরাই ঠিক ছিল। আকাশ ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলো। রুজির রুমে ঢুকে রুজিকে বিছানার উপর বসালো। হাতের তালুতে ক্রিমটা সুন্দর করে লাগিয়ে দিল। পানি এনে গ্যাসের ট্যাবলেটটা খাইয়ে দিল। এবার উপর করে রুজিকে শুইয়ে দিয়ে পিঠের উপরে জামাটা তুলে পিঠে ক্রিম লাগিয়ে দিল। এরপর আকাশ যা করলো এতে করে রুজির মরতে মন চাচ্ছে, কারণ এবার পায়জামাটা নিচে নামিয়ে সেখানেও ক্রিম লাগিয়ে দিল। কিন্তু যখন রুজি চোখ মেলে তাকালো, দেখলো আকাশ রুজির ওড়না দিয়ে দু চোখ বেঁধে রেখেছে। রুজি ভেবে পায় না আকাশের মনের মাঝে চলে কি। সব জায়গায় মলম লাগিয়ে দেওয়ার পর আকাশ বলে উঠল, এবার উঠে পড়, হয়ে গেছে তোর। ছোট সাহেব, আপনি ওইভাবে কেন ক্রিম লাগিয়ে দিলেন? আমাকে দিতেন, আমি লাগাতাম। তোর মন, তোর শরীর, সব কিছুর উপর শুধু আমার অধিকার, বুঝেছিস? নাকি তোর অন্য কোনো নাগর আছে, সে এসে তোর সেবা করতো? রুজির মনটা খারাপ হয়ে গেল। আকাশ তাকে আজকেও এভাবে বলতে পারলো, কিন্তু রুজির বা কি করার আছে? রুজি তো গরিব বাবা মায়ের এতিম মেয়ে, আকাশ তো বড় লোক। হয়তো আকাশ রুজির শরীরটাই খোঁজে। কি রে, এভাবে কি ভাবতেছিস? কই কিছু না তো। তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে সারাদিন কোনো খাস নাই। রাতেও তো মনে হয় কোনো কিছু খাসনি তুই। তুই বোবা নাকি রে, কথা বলতে পারিস না তুই? না, খাই নাই সারাদিন, আজকে খুব কাজ ছিল। রুজির পুরো কথা না শুনে আকাশ রুজির রুম থেকে বের হয়ে গেল। রুজি আবারও শুয়ে পড়ল। কেয়ার করার একটু পরে আবারও আকাশ চলে আসলো। রুজি উঠে দেখে আকাশের এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির জগ।
পানির জগটা টেবিলে রেখে বিছানায় খাবারের প্লেটটা রাখলো। এরপর জগ থেকে গ্লাসে পানি ঢেলে রাখলো। হা কর, খাইয়ে দেই। তোর তো আবার ডান হাতের তালুতে আগুনের স্যাক দিছে। না ছোট সাহেব, আপনাকে কষ্ট করতে হবে না, আমি খেতে পারবো। আচ্ছা, এবার খা তাহলে। প্লেটটা বাড়িয়ে দিল রুজির দিকে। রুজি অসহায়ের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। এতক্ষণ শরীরে তো খুব হাত লাগালো, আর এখন একটু বলেছি অমনি আমাকে খেতে বলছে। এভাবে তাকিয়ে কি দেখিস? খা তুই। রুজি বাম হাতে প্লেটটা ধরে এবার যখন ভাত খেতে যাবে, ব্যথা আর জ্বালায় খেতে পারছে না। আবারও অসহায়ের মতো আকাশের দিকে তাকালো। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে প্লেটটা নিয়ে রাখলো। তারপর ঠাস করে রুজির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রুজি আবারও কেঁদে ফেললো। আমি কি সরকারি কোনো ঢোল নাকি যে পাচ্ছে সেই মারতেছে আমাকে? আমি সবার চোখে কাটা হয়ে গেছি নাকি? আমি যখন খাইয়ে দিতে চাইলাম তখন কেন এত ভাব নিয়ে বললি আমি নিজে খেতে পারবো? তখন মনে ছিল না তোর হাত এখনো ঠিক হয় নাই? বলেছি বলে আপনি আমাকে মারবেন? যখন পিঠ, হাতের তালু এইসব দেখাতে চাইছিলাম না, তখন তো খুব জোর করে সব দেখলেন। আবার না হয় জোর করে খাইয়ে দিতেন। চুপ করে থাক আর হা কর তুই। রাত কটা বাজে সেদিকে খেয়াল আছে? বাধ্য মেয়ের মতো হা করলো রুজি। আকাশ পরম যত্নে রুজিকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে রুজি বুঝে উঠতে পারে না আকাশ আসলে চায় কি, কেন এরকম করে। আকাশ রুজিকে খাইয়ে দিয়ে ভালোভাবে মুখ মুছে দিয়ে পানি খেতে দিল। আকাশ সব কিছু নিয়ে আবারও আগের জায়গায় রেখে আসলো। এবার রুজিকে ব্যথার জ্বরের ওষুধ খাইয়ে দিল। কিরে, ঘুমাচ্ছিস না কেন তুই? ঘুমাচ্ছি। শোন, ঘুমিয়ে পড়। সকালে উঠে তোকে আবার কাজ করতে হবে। তুই তো এবার বিসিএস এর জন্য কোচিং করতেছিস। কালকে তো তোর আবার কোচিং আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছি। রুজি সুন্দর করে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ল। আকাশ রুম থেকে বের হবার সময় মনে পড়ল সে আসলে কেন প্রথমে রুজির কাছে এসেছিল। তখন মনে পড়তেই রুজির রুমের দরজা লাগিয়ে দিল। বিছানায় গিয়ে পেছন থেকে আবারও রুজিকে জড়িয়ে ধরল। রুজি যা বোঝার বুঝে গেছে, এখন সারা রাত রুজিকে ঘুমাতে দিবে না। ছোট সাহেব, আপনি এখান থেকে চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। আর সকালে উঠে সবার নাস্তা, চা, কফি বানাতে হবে আমাকে। এত কথা না বলে চুপচাপ শুয়ে থাক তুই, আর আমার কাজ আমাকে করতে দে। ছোট সাহেব, বুঝতেছেন না কেন আপনি? প্লিজ ছোট সাহেব, আপনি চলে যান। চুপ, বেশি কথা বলবি না তুই। এরকম করবেন না ছোট সাহেব, আমার এসব মোটেও ভালো লাগে না। তোর ভালো লাগা না লাগা দেখে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছিস তুই? আকাশ পেছন থেকে রুজিকে জড়িয়ে ধরে পিঠে কাঁধে চুমো দিতে থাকলো। এটা আজকের কাজ না, এটা আজকে বেশ কয়েক বছর ধরে। মানে রুজি যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন থেকে এরকম অত্যাচার করে আসতেছে। আরে বাবা, খারাপ কোনো কিছু করে না, ও শুধু চুমু খায় গালে, মুখে, ঠোঁটে, সব জায়গায় জোর করে। ছোট সাহেব, আপনার এসব অত্যাচার আমার মোটেও ভালো লাগে না। কেন বলছেন না এসব পাপ? আপনিও অবিবাহিত একজন ছেলে, আমিও একজন অবিবাহিত মেয়ে। তোকে কতবার বলেছি আমি তোকে ভালোবাসি। তুই যতদিন আমার ভালোবাসার উত্তর দিবি না ততদিন এর চেয়েও বেশি বেশি করব। ছোট সাহেব, আপনি ধনী ঘরের ছেলে, আর আপনাদের বাসার কাজের মেয়ে আমি। আপনি বলেন, কেউ কি মেনে নেবে আমাদের? তাছাড়া নিজেই তো দেখেন, আপনার মা, ভাবি, ভাই, বোন, বাবা কেউ আমার সাথে ভালো ব্যবহার করে? কেউ তো আমাকে সহ্যই করতে পারে না। অত সব জানি না, আমার শুধু তোকেই লাগবে, বুঝতে পেরেছিস তুই? ছাড়ুন বলছি ছোট সাহেব, আমার খুব খারাপ লাগছে। তোর শরীরে তো প্রচুর জ্বর, আমি না হয় একটু জড়িয়ে ধরে থাকি। ওষুধ তো খেলাম ছোট সাহেব, শরীরের জ্বর থাকবে না। আকাশ রুজির কথায় কান না দিয়ে আবারও খুব শক্ত করে রুজিকে জড়িয়ে ধরলো। কিন্তু এদিকে রুজির অবস্থা ভালো না। একটা ছেলে একটা মেয়ের সাথে জোর করে তখন মেয়েটার কি অবস্থা হয় বোঝেন? রুজির ডান হাতটা ঠিক থাকলে এতক্ষণে আকাশকে ছাড়িয়ে নিতে পারত। তাছাড়া শরীরে জোর শক্তিও নেই। তারপর রুজি একটা মেয়ে হয়ে ছেলের সাথে পারে, তাই বাধ্য হয়ে এবার রুজি কেঁদে উঠল। আকাশ খুব ভয় পেয়ে গেল। রুজির আবার হাতের তালুতে লাগলো নাকি? সাথে সাথে রুজিকে ছেড়ে দিল। এই তোর হাতে লাগলো নাকি? জ্বরটা কি বেড়ে গেছে নাকি মাথা ব্যথা করতেছে? আপনার দোহাই লাগে ছোট সাহেব, আপনি এখান থেকে চলে যান। কেন? আমার এসব ভালো লাগতেছে না।
আমি আপনাদের বাসার কাজের মেয়ে, কোনো খারাপ মেয়ে নই। আকাশ ওই খারাপ মেয়ে কথাটা সহ্য করতে পারল না। নিজের প্যান্টের বেল্টটা খুলে ইচ্ছে মতো কয়েকটা মেরে চলে গেল। আকাশ যখন রুজিকে মারতেছিল তখন রুজি দাঁতের উপর দাঁত চেপে সব সহ্য করে গেছে। আকাশ নিজের রুমে এসে ব্যালকনিতে বসে সিগারেট ধরালো, সাথে মদের বোতলও নিয়েছে। দুজন দুই দিকে মনে মনে বলতেছে, তুই কি বুঝিস না রোজি আমি তোকে কতটা ভালোবাসি? কেমন করে পারলি ওই কথাটা বলতে? তুই কেন বললি তুই খারাপ মেয়ে? ছোট সাহেব, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। বলেন তো কি করব আমি? আমার মতো এতিম মেয়ের সাথে কি কেউ মেনে নেবে? আর আমি ইচ্ছে করে ওই কথাটা বলি নাই, আপনি যাতে চলে যান তাই বলেছি। তুই তো জানিস আমি না শব্দ পছন্দ করি না। তুই তো জানিস আমার যেটা ভালো লাগে সেটা আমি জোর করে হলেও নেই। তুই কেন বাধা দিলি আমাকে? তোকে যে আমি মারতে চাইনি। জানি তো, এখন নিজের রুমে গিয়ে সিগারেট আর মদ খাবেন। কেন নিজেকে কষ্ট দিতেছেন? আমাকে যত খুশি আঘাত করতেন ছোট সাহেব। তোকে আঘাত করেও যে নিজের মনে শান্তি পাই না। সারাটা রাত ব্যালকনিতে কাটিয়ে দিল আকাশ, আর সারা রাত বিছানায় শুয়ে কান্না করেছে রুজি। দুজনে সেই রাতটায় আর ঘুমায়নি। খুব ভোরবেলা রুজি রান্নাঘরে গিয়ে সবার জন্য প্রথমে চা কফি বানিয়ে দিয়ে আসলো। তারপর সকালের নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। আজকে রুজির কোচিং আছে, সামনে বিসিএস পরীক্ষা, তার জন্য প্রস্তুতি নিতেছে রুজি। সবার কাজ করে দিয়ে রুজি এই অবস্থায় কোচিংয়ে চলে গেল। যাওয়ার আগে দারোয়ানের কাছে গেল। বাবা, কোচিং যাচ্ছি। এই নে রুজি, এখানে 100 টাকা আছে। বাবা, আমি তোমার নিজের মেয়ে না হয়েও আমার জন্য এত করতেছো তুমি। আমি কিছুই করি নাই রুজি, তুই মানুষের মতো মানুষ হ। আমার পেছনে যে এত টাকা ব্যয় করো বাবা, নিজের পরিবার চালাতে পারো তো বাবা? আমার কোনো সমস্যা হয় না রুজি, তোর কোচিং এর দেরি হচ্ছে, তুই যা। রুজি কিছুটা পথ হেঁটে গিয়ে পাবলিক বাসে করে কোচিংয়ে গেল। রুজি ভেবে পায় না দারোয়ান এত অল্প বেতনে চাকরি করেও নিজের পরিবার আর রুজির পড়াশোনার খরচ চালায় কি করে। ওইদিকে আকাশ ব্যালকনিতে ঘুমিয়েছিল। ভাবির ডাকে আকাশের ঘুম ভাঙে। আকাশ, আজকেও তুই মদ খেয়েছিস? আমি না এসে যদি বাবা মা আসতো তখন কি হতো? বাদ দাও তো ভাবি, রুজিকে নাস্তা নিয়ে আসতে বলো তো। কাশচোর নবাবজাদি তো কোচিং করতে গেছে, তুই হাত মুখ ধুই আয়, আমি নাস্তা দিতেছি। আমার সাথে দেখা না করে কথা না বলে রুজি চলে গেল। আকাশ শাওয়ার নিয়ে নিল, ওর ভাবি নাস্তা দিয়ে দিল। এবার রুজির সম্পর্কে বলি। রুজি গরিব হলেও রুজিকে দেখতে বড় ঘরের সন্তান বলে মনে হবে। যে পোশাক পরুক না কেন তাতে রুজিকে সুন্দর মানায়। সে কলেজ জীবন থেকেই কতজন প্রেমের প্রস্তাব দিয়েছিল। এমন মায়াবী চেহারা, চোখ দুটো হরিণের মতো, মুখের আকৃতি একেবারেই নিখুঁত, হাঁটা চলা কথা বলায় কত স্মার্ট সে। রুজি কাজের মেয়ে জানার সত্ত্বেও কতজন বিয়ে করার কথা পর্যন্ত বলেছে। রুজির আরও অনেক অজানা কথা আছে, অনেক ইতিহাস আছে, সেটা গল্প পড়লে জানতে পারবেন। আকাশ নাস্তা খেয়ে বের হয়ে দেখে ওর বাবা ভাই অফিসে চলে গেছে। আকাশ বাইক নিয়ে বের হলো। দারোয়ানকে জিজ্ঞেস করলে জানালো রুজি কোচিংয়ে গেছে। আকাশ বাইক টান দিয়ে রুজির কোচিং সেন্টারের সামনে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রুজি তার কিছু বান্ধবী সহ হাসতে হাসতে বের হলো। সামনে আকাশকে দেখে ভয়ে কলিজার পানি শুকিয়ে গেল তার। ধীর পায়ে আকাশের কাছে আসলো রুজি। তোর দেখি খুব সাহস বেড়ে গেছে দেখছি। আমি আবার কি করলাম ছোট সাহেব? কথা না বলে বাইকে ওঠ তাড়াতাড়ি। ছোট সাহেব, বাসায় যেতে হবে, না হলে মেম সাহেব আর ভাবি রাগ করবে। বাইকে না উঠলে কি করতে পারি সেটা তো জানিস। জানি, কিন্তু উঠবো না আমি, আমাকে বাসায় যেতে হবে। আকাশ জোর করে রুজির হাত টেনে ধরে বাইকে তুলে বাইক খুব স্পিডে চালাতে লাগলো। রুজি ভয়ে পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ রুজিকে নিয়ে একটা ঝিলের পাড়ে আসলো। আকাশ শক্ত করে রুজির হাতটা টেনে এক সাইডে নিয়ে আসলো। আকাশের চোখ লাল টকটকে হয়ে গেছে। রুজি ভয়ে চোখ নিচে নামিয়ে ফেললো। এবার রুজি বুঝে গেল আকাশ তার সাথে কি করতে চলেছে। সকালের কফি আর নাস্তা না দিয়ে কোন সাহসে তুই কোচিং এসেছিস? আসলে কাজ করতে গিয়ে সময় কেমন করে চলে গেছে বুঝতে পারি নাই। আমার থেকে তোর পড়াশোনা বড়। এত পড়াশোনা করে কি করবি তুই?
আমি কি সারা জীবন আপনাদের সবার অত্যাচার সহ্য করব নাকি? নিজের পায়ে দাঁড়াবো না? নিজের ভবিষ্যৎ আছে না? কেন আমাদের বাসায় থেকে থাকা খাওয়া পাচ্ছিস না? ওটা আমার জন্য জেলখানা, আর ওখানে প্রতিনিয়ত আমাকে রিমান্ডে নিতে হয়। তাহলে চলে যাচ্ছিস কেন তুই? আর এত পড়াশোনা করে চাকরি করার পর কি করবি? যাবো তো, আগে বিসিএসটা দিয়ে নেই। আর হ্যাঁ ছোট সাহেব, চাকরি করব, টাকা কামাবো, তারপর সুন্দর নম্র ভদ্র কোনো ছেলে পেলে তাকে বিয়ে করব। আকাশ ঠাস ঠাস করে রুজির গালে থাপ্পড় মারল। আকাশের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। রুজি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এই আকাশ নাকি রুজিকে ভালোবাসে? আকাশের ভাবি মারলে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট আকাশের থেকে পায় রুজি। এমন কোনো সময় আর মুহূর্ত নেই আকাশ রুজিকে মারে না। এবার আকাশ রুজির দিকে এগিয়ে আসতেছে, আর রুজিও ভয়ে ঢোক গিলতেছে। এবার কি তাহলে? আকাশ এগিয়ে গিয়ে রুজির মুখ চেপে ধরল। ব্যথায় রুজির চোখ থেকে পানি ঝরতে থাকলো। ভাগ্যিস আশেপাশে কেউ নেই, না হলে কি একটা কেলেঙ্কারি হয়ে যেত। রুজির চোখের পানি দেখেও আকাশের মন গলতেছে না। রুজির ওইরকম কথা শুনে আকাশের মেজাজটা খারাপ হয়ে গেছে। রুজি কি জানে না আকাশ তাকে পাগলের মতো ভালোবাসে? দিন দিন তোর কথার ধরন কেমন পাল্টে যাচ্ছে। আমাকে ছেড়ে তুই অন্য কারো সাথে লাইন মারিস, তাই না? এবার রুজি জোর করে আকাশের হাতটা সরিয়ে দেয়। তারপর জোরে জোরে হাঁপাতে লাগলো। উফ, শ্বাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছিল তার। ছোট সাহেব, আমি কারোর সাথে লাইন মারি না, আর আপনি আমাকে আজকে অনেক কষ্ট দিলেন। তোর মতো মেয়ের কষ্ট পাওয়াটা খুব দরকার, তা না হলে তুই জাত হবি না, তা না হলে তোর মনে জেদ হবে না। রুজি বুঝে উঠতে পারলো না আকাশ কেন তাকে এই কথাটা বলল। আকাশ তো কখনো এই কথা রুজিকে বলে না। শোন, তোর মনে শুধু আমিই থাকবো, দ্বিতীয় কাউকে জায়গা দেওয়ার চিন্তা ভাবনা মোটেও করবি না। সব কি আপনার ইচ্ছে মতো হবে নাকি? আমি কি নিজের ইচ্ছে আশা চাহিদা নেই নাকি? হ্যাঁ, সব আছে, কিন্তু তোর মনটা আর তুই শুধুই আমার, এটা যেন মাথায় থাকে। আপনি আসলে চান কি সেটা বলবেন আমাকে একবার? সেটা সময় বলে দিবে। এবার বাসায় চলে যা, আমি অফিসে গেলাম। আমাকে রাস্তায় নামিয়ে দেন, এখানে কোনো গাড়ি নেই। আল্লাহ পা দিছে না, পা দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় গিয়ে গাড়িতে ওঠ। আকাশ বাইক টান মেরে চলে গেল। রুজির খুব রাগ হলো। নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে। রুজি হেঁটে হেঁটে রাস্তায় গেল। বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। এমন এক জায়গায় আছে যেখানে বাস থামতেই চাচ্ছে না। আর এদিকে অনেক দেরি হয়ে গেল রুজির। অবশেষে একটা বাস থামলো। রুজি বাসে উঠে আল্লাহকে ডাকতে থাকলো। বাসায় যেই না ঢুকেছে রুজি, অমনি আসছে দেশের প্রধানমন্ত্রী। তা নবাব জাতি, এতই যখন পড়াশোনা করার শখ, তাহলে এখানে কেন থাকছিস? কাশর মেয়ে কোথাকার, এতক্ষণ লাগে তোর এখানে আসতে? জানিস না বাসায় কত কাজ পড়ে আছে? তোর বাপ মা কি এসে কাজগুলো করে দিবে? নাকি কোনো ছেলের সাথে রাসলীলা করতে গিয়েছিলি? বলা তো যায় না কোচিং এর নাম করে কোন ছেলের সাথে হোটেলে সময় কাটিয়ে আসলি। হ্যাঁ হ্যাঁ আম্মা, এটা তো ভেবে দেখি নাই। গাগতর বানিয়েছে বলা তো যায় না কোথায় গিয়ে অঘটন ঘটায়। রুজির মুখে কোনো উত্তর নেই। নীরবে শুধু কেঁদে যাচ্ছে। কি বা উত্তর দেবে, কি বা বলবে? এখন আকাশের কথা বললে কি বিশ্বাস করবে? না উল্টো তাকে আরো কথা শোনাতে পারে। সাথে মার তো আছেই। দেখেছেন আম্মা কত ঢং জানে, এখনো এসেছে থেকে দাঁড়িয়ে আছে। ফরিদা বেগম এগিয়ে গিয়ে রুজির চুলির মুঠি ধরে মারতে লাগলো। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাসার কাজগুলো কর। ধাক্কা দিয়ে ফেলে দিল। রুজি মেঝেতে পড়ে গেল। কোনো রকম উঠে গিয়ে নিজের রুমে গিয়ে সব রেখে কাজে লেগে পড়ল। প্রথমে থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করলো। এরপর রান্না বসালো। তারপর পুরো বাসা পরিষ্কার করলো। কাজ শেষ করে আবারও রান্নাঘরে গেল। সেই সময় শ্যাওলা রুজির কাছে আসলো। তারপর বলল, তোর কি এখনো রান্না শেষ হয়নি? ভাবি, এই তো শেষ হয়েছে। শোন, কিছু কাপড় রেখে এসেছি, ভালো করে কেচে ধুয়ে রোদে শুকাতে দিস। ঠিক আছে ভাবি। রুজি হাতের সব কাজ শেষ করলো। সবাই খেয়ে এখন ঘুম দিতেছে। এই ফাঁকে রুজি খেয়ে নিল। সকাল থেকে একটুও বিশ্রাম করতে পারেনি। খেয়ে রুজিও একটু ঘুমিয়ে গেল। আধা ঘন্টাও হয়নি।
এর মধ্যেই শ্যাওলা এসে রুজিকে ডেকে নিয়ে গেল। শোন, আমার পা দুটো খুব ব্যথা করতেছে। সারাদিন এই বাসায় কত কাজ করতে হয়, আমার পা দুটো একটু টিপে দে না। আপনি শুয়ে পড়ুন ভাবি, আমি টিপে দিতেছি। শ্যাওলা শুয়ে পড়লে রুজি শ্যাওলার পা টিপে দিল। শ্যাওলা ঘুমিয়ে গেলে রুজি সেখান থেকে চলে আসে। আসার সময় ফরিদা বেগমের সামনে পড়ে। ফরিদা বেগমের নাকি মাথা ব্যথা করতেছে, তাই ফরিদা বেগমের মাথাটা টিপে দিতে বলল। রুজি যখন কাজের মেয়ে, তো তাকে তো সব করতেই হবে। ফরিদা বেগমের মাথা টিপে দেওয়া হলে রুজি নিজের রুমে যায়। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে, কত সুন্দর লাগতেছে। এই সূর্য আর রুজি দুজনকে সারাদিন সেবা করতে হয়। রুজি কাজের মেয়ে হয়ে আর সূর্য সবাইকে আলো দিয়ে। হঠাৎ করে দারোয়ান রুজির রুমে চলে আসে। বাবা কিছু বলবে আমাকে? তোর কষ্ট সহ্য হয় না রে মা? কেমন করে এত কষ্ট সহ্য করে আছিস এখানে তুই? কি করব বাবা, কার সাথে যাব বাবা? এখানে কষ্ট হলেও থাকা খাওয়ার সুযোগ তো মিলতেছে আমার। তুই সামান্য টাকা খাওয়ার জন্য এত কষ্ট সয়ে যাবি? আর বেশি দিন বাকি নেই বাবা, আমি তো চলেই যাব। পরীক্ষাটা ভালোই ভালো দিতে পারলে আর থাকবো না। খেয়েছিস নাকি আজও না খেয়ে আছিস? খেয়েছি বাবা, না খেয়ে কি বাঁচা যায়? খুব ভালো করেছিস মা তুই। তোর কি টাকার দরকার আছে? না বাবা, লাগবে না আমার, লাগলে বলবো। আমি তাহলে চাই তুই থাক। দারোয়ান রুজির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। রুজি ভাবে নিজের রক্তের কেউ না হলেও দারোয়ান তাকে মেয়ের মতো মানুষ করছে। একদিন আকাশ বই পড়তেছিল, সেই বই হাতে নিয়ে রুজিও দেখতেছিল। এই জন্য রুজিকে কিমারটাই না মেরেছিল ফরিদা বেগম, সেটা দারোয়ান নিজে দেখে তার কিছুদিন পর রুজিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। বাসার কাজের পাশাপাশি রুজি স্কুল, কলেজ, ভার্সিটি করে। আল্লাহ, আর কত এভাবে কষ্ট সহ্য করতে হবে আমার? আমার কি বাবা মা নেই নাকি? বেঁচে থাকলেও আমার কোনো খোঁজ খবর রাখে না। আল্লাহ, এইভাবে আর কত কষ্ট সহ্য, আঘাত সহ্য করতে হবে আমাকে? সন্ধ্যা নামলে রুজি আবার রাতের রান্না বসিয়ে দেয়। রান্না শেষ করে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে রুজি। ফরিদা বেগম আর শ্যাওলাকে বলে রুজি নিজের রুমে চলে যায়, গিয়ে পড়তে বসে। সামনে তার বিসিএস প্রিলি পরীক্ষা আছে, এরপর লিখিত, তারপর ভাইবা। রুজি পড়তে পড়তে টের পায়নি সবাই এসেছে আর খেতেও বসেছে। কালকে তো অফিস নেই, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না। আব্বু ঠিক কথাই বলেছ, চলো না কালকে কোথাও থেকে ঘুরে আসি। বাবা, ঘুরে আসার পথে একটু সবাই মার্কেটও করব। আচ্ছা ঠিক আছে, কালকে সবাই তৈরি থেকো কেমন? শুধু কি আমরা যাব নাকি রুজিও যাবে আমাদের সাথে? ওই কাজের মেয়েটা কেন যাবে আমাদের সাথে? ঘুরবে ফিরবে, মার্কেট করবে, একজন লাগবে না সাথে? আম্মা, আকাশ ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, সবাই যাবে, এখন আর কোনো কথা না, সবাই খাও। সবাই খেয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো। কেউ মোবাইল টিপতেছে, কেউ আবার অফিসের কাজ করতেছে। রাত যখন 11টা বাজে, সবাই ঘুমোতে গেল নিজের রুমে। ঠিক সেই সময় রুজি রান্নাঘরে গিয়ে খেতে বসলো। রুজিকে একেবারে পছন্দ করে না আকবর আর ফারহান দুজনের চোখের বিষ হলো রুজি, তারপরেও তাকে থাকতে দিয়েছে। রুজিও এত সহজে তাদের সামনে যায় না। যখন ডাকে বা কোনো প্রয়োজন হয় তখনই যায় রুজি তাদের সামনে। রুজি রুমে গিয়ে শুয়ে কান্না করতেছে, কারণ হাতটা তার এখনো জ্বলতেছে, ঠিক মতো খেতেও পাচ্ছে না। 2 দিনে কি আর আগুনে জ্বলে যাওয়া দাগ শুকিয়ে যায়? রুজির মনের ভিতর ভীষণ কষ্ট, যেটি কেউ দেখতে পায় না, জানতেও চায় না। রাত বাজে 12টা। আকাশ রুজির রুমে ঢুকে রুজিকে জড়িয়ে ধরলো। এমনিতেই মনটা ভালো নেই, তার উপর আবার আকাশের এইরকম অত্যাচার। ছোট সাহেব, আপনার রুমে যান, আমাকে একা থাকতে দেন। তুই জানিস না তোর কাছে না আসলে আমার চোখে ঘুম আসে না? ছোট সাহেব, আমার এসব এখন আর মোটেও ভালো লাগছে না। আপনি কেন বলছেন না? আমি একটা মেয়ে, আমারও ইজ্জত আছে, সম্মান আছে। তা তো আমি জানি, আমি তোকে তো আমি ভালোবাসি। ছোট সাহেব, এটা ভালোবাসা নয়, এটা হলো দেহের চাহিদা। এই চুপ কর তো, তোর এসব কথা শুনতে মন চাচ্ছে না। পিছন থেকে কাঁধে চুমু দিল রুজিকে, নিজের দিকে ঘুরিয়ে চোখে, কপালে, ঠোঁটে চুমু দিল আকাশ। রুজির কেন জানি আজকে এসবের কোনোটাই ভালো লাগতেছে না, তাই জোর করে আকাশকে সরাতে চাইতেছে।
আকাশও সুযোগটা কাজে লাগালো, রুজিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। রুজিকে দু হাতে জড়িয়ে ধরলো আকাশ। ছোট সাহেব, আমার খুবতেছে আমার। কোথায় লাগলো? হাতের তালুতে নাকি? আকাশ রুজিকে ছেড়ে দিয়ে হাতের তালুটা দেখতে লাগলো। পুড়ে যাওয়া জায়গাটা এখনো শুকায়নি। আকাশ আবারও রুজির হাতে ক্রিমটা লাগিয়ে দিল। ছোট সাহেব, হয়েছে, এবার আপনি জানতো। যাওয়ার জন্য তো আসি নাই, আজকে সারা রাত তোর সাথে থাকবো আমি, বুঝলি? এসব কেমন কথা ছোট সাহেব? আপনার নিচের রুম আছে, সেখানে যান। তোকে ছাড়া ঘুম আসবে না আমার। ছোট সাহেব, আপনার বাবা মাকে বলে আপনি বিয়ে করে নেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। হুশ, আমার শুধু তোকেই লাগবে। আমি তোকে ভালোবাসি রোজি, তুই বুঝিস না কেন রোজি? এটা ভালোবাসা নয় ছোট সাহেব, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি কেন কোনো নারী দিতে পারবে না। আরে আজব তো, ভালোবাসা কেন দিবি না তুই? অন্য নারী তো আমার লাগবে না রোজি। বুঝেছি, কি চান আপনি? বল, কি চাই আমি? রুজি এবার বুক থেকে নিজের ওড়নাটা ফেলে দিল। আকাশ অবাক হয়ে গেল। অবাক হয়ে রুজির দিকে তাকালো। নিন ছোট সাহেব, আপনার ইচ্ছে তো আমাকে ভোগ করার, এই যে নিজেকে সঁপে দিলাম আপনার কাছে। আমার দেহ শরীর নিয়ে যা করার করতে পারেন আজকে সারা রাত। ঠাস করে একটা থাপড় দিয়ে রুজির রুম থেকে বের হয়ে গেল আকাশ। রুজি কিছুই বুঝলো না, কেন আকাশ এমন করলো। আকাশ তো বলল তার সাথে সারা রাত থাকতে চায় সে। রুজি তো আকাশকে সব দিতে চাইছিল, তাহলে আকাশ কেন এমন করলো? রোজি, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? আমি যে তোমাকে ভালোবাসি সেটা জানো না তুমি? তোমার দেহ নয়, তোমার মনটাই চেয়েছি আমি রোজি। আমি জানি ছোট সাহেব, আপনাকে ওভাবে বলা ঠিক হয়নি আমার। কি করব বলেন, বারবার আপনার স্পর্শ আমাকে যে পাগল করে দেয়, তাই তো আজকেও আপনার সাথে এরকম ব্যবহার করলাম। রোজি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমার কাছে থাকলে আমার শান্তি লাগে। আর আমি জানি তো সারাদিন মা আর ভাবির কথা অত্যাচার সহ্য করো, তাই তো তোমাকে বারবার বুকে টেনে নেই। তোমার কষ্ট থেকে একটু হলেও শান্তি পেতে দিতে চাই। আমার কষ্ট শুধু আমার কাছে থাকুক ছোট সাহেব। যদি কোনোদিন আপনার বাবা, ভাই, মা, ভাবি জেনে যায়, তখন বড় সমস্যা হবে। আমার গায়ে যে কলঙ্কের দাগ লেগে যাবে। হোক না, কষ্টে আছি তো, আমি কোথাও তো যাই নাই। কে কলঙ্কের দাগ দিবে শুনি? আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই রোজি, কারো কোনো কিছু পরোয়া করি না আমি। মা বাবাকে বংশ পরিচয় কি সেটাই তো জানি না আমি। তার উপরে আপনাদের বাসায় কাজ করি, কাজের মেয়ে আমি। আপনি তো আমার থেকেও আপনার জীবনে হাজার গুণ ভালো কাউকে ডিজার্ভ করেন ছোট সাহেব। ভালোবাসাটা সবার সাথে হয় না রোজি। ভালোবাসাটা হলো দুটি হৃদয়ের মিল বন্ধন। সে ধনী না গরিব এসব দেখে হয় না। আমও হাজার গুণ ভালো কাউকে চাই না রোজি, আমার তোমাকেই লাগবে। আজকে আকাশ খুব মদ পান করেছে। কখন যে ঘুমিয়ে গেছে সেটা সে নিজেও জানে না। রুজি ঘুমোতে পারে না, কারণ সে আকাশকে কষ্ট দিয়েছে, তাই ঘুম আসতেছে না তার। তাই বাধ্য হয়ে আকাশের রুমে গেল। দরজা খোলাই ছিল। আকাশ ইজি চেয়ারে ঘুমিয়ে আছে। রুজি আকাশের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। কারণ কি জানেন, আকাশের এই অত্যাচার রুজির অভ্যাস হয়ে গেছে। আকাশের পায়ে মাথা রাখতেই ঘুম ধরে গেল। রুমে দরজা খোলা। সকালে কি হবে? রুজি আর আকাশের সবাই যে দেখে ফেলবে। আকাশের পায়ে মাথা রেখে রুজিও ঘুমিয়ে আছে। আকাশ একটুও বুঝতে পারেনি, দুজনই গভীর ঘুমে তলিয়ে গেছে। সকাল যে কখন হয়েছে দুজনে কেউ বুঝতে পারেনি। সকালে শ্যাওলা উঠে দেখে প্রতিদিনের ন্যায় আজকে রুজি তার রুমে চা দিয়ে যায়নি। তাই সে রুজির রুমে গেল, সেখানেও পেল না। ফেরার পথে দেখে আকাশের রুমে দরজা খোলা। রুমে ঢুকতে ঢুকতে শ্যাওলা আকাশকে ডাকতে লাগলো। আকাশ, আকাশ, তুই কি ঘুমিয়ে আছিস নাকি বাথরুমে আছিস? আকাশ রুজিকে দেখে সে অবাক হয়ে গেল। রুজিও ভাবতে পারেনি কখন যে সকাল হয়ে গেছে। আকাশ সাথে সাথে বেলকনির দরজা লাগিয়ে দিল। আকাশ বিষয়টা ভালোই বুঝতে পেরেছে। রুজিকে না পেয়ে তার ভাবি শ্যাওলা এমন ডাকাডাকি করতেছে। কি হয়েছে ভাবি, এমন করে ডাকতেছো কেন তুমি? কিরে, তুই ব্যালকনিতে কি করিস? আজকেও কি ওসব গিলেছিস নাকি তুই? ভাবি আসতে বলো, কেউ শুনতে পাবে তো। সকাল থেকে চা খেতে পারি নাই, আর রুজিও কেন জানি কোথাও নাই। ভাবি, আমি রুজিকে সকালবেলা দোকানে পাঠিয়ে দিয়েছি আমার কিছু দরকারি জিনিস নিয়ে আসার জন্য। সেটা কি বলে যেতে পারতো না আমাকে? তোমরা তখন সবাই ঘুমিয়েছিলে, তাই আমি মানা করেছি।
ব্যালকনির দরজাটা খোল। তুই কি এভাবেই কথা বলবি? ভাবি আমি শর্টস পরে আছি তো, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি রান্নাঘরে গেলাম, সবার চা নাস্তা বানাতে হবে, না হলে সবাই আবার আমাকে ধরবে। আজকে আসুক রুজি, খবর করে ছেড়ে দেব। শ্যাওলা আকাশের রুম থেকে বের হয়ে গেল। ইতিমধ্যে সবাই ঘুম থেকে উঠে গেছে। আজকে কেউ সময় মতো চা কফি কিছুই পায়নি। তখন শ্যাওলা বিষয়টা জানালো। রুজি আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আল্লাহই জানে আজকে কি হবে, কারণ আজকে সবাই বাসায় আছে। আকাশ বুঝতে পেরেছে রুজি কেন তাকে জড়িয়ে ধরেছে। আকাশ রুজির একটা হাত ধরে টেনে সামনে নিয়ে আসলো। রুজি কেঁদে ফেলেছে। এরকম বিপদে কখনো কোনোদিন পড়েনি রুজি। কি রে, এত ভয় পাচ্ছিস কেন? ছোট সাহেব, সবাই তো বাসায়, এখন আপনার রুম থেকে বের হব কি করে? আবারও যদি ভাবি বা ম্যাম সাহেবা আসে তখন কি হবে? তার আগে তুই এটা বল, কখন আমার রুমে এসেছিস তুই? আপনি আমার কাছ থেকে আসার কিছুক্ষণ পর এসেছি আমি। কেন এসেছিস আমার কাছে? আসলে আপনাকে ওভাবে রাতে আমার কথাগুলো বলা উচিত হয়নি, তাই ক্ষমা চাইতে এসেছি। এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। তাহলে চলে গেলি না কেন তুই? ভেবেছি আপনার ঘুম ভাঙলে সরি বলে চলে যাব। ঠিক সেই সময় আকাশের মা ফরিদা বেগম আকাশের রুমে চলে আসলো। আকাশকে দেখতে না পেয়ে তিনিও আকাশকে ডাকতে থাকলো। আম্মু, আমি বেলকনিতে আছি তো। তুই ভালো হবি না কখনো। আমার বড় মেয়ে আর বড় ছেলে তোর থেকে 1000 গুণে ভালো। হয়েছে বলা, এবার যাও তুমি। তোর কপি দিয়ে গেলাম। বুঝি না বাপু, এরকম ছেলে কার ঘরে জন্মায়। আকাশের মা রাগ করে আকাশের রুম থেকে চলে গেল। আকাশ ব্যালকনির দরজা খুলে রুমে ঢুকলো। পিছন থেকে রুজি আকাশের টি শার্ট টেনে ধরেছে, আর এক অজানা ভয়ে কাজ করতেছে রুজির মাঝে। আকাশ রুমে ঢুকে রুজিকে বিছানায় বসিয়ে রেখে বাথরুমে ঢুকলো। এর মধ্যে শ্যাওলা নাস্তা তৈরি করেছে। সে আবারও আকাশকে ডাকার জন্য রুমে আসতেছে। কারোর আসার উপস্থিতি টের পেয়ে রুজি কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। হুট করে বাথরুমের মধ্যে ঢুকে গেল। আকাশের কোমরে টাওয়াল পেঁচানো, দুজনই লজ্জায় পড়ে গেল। কি রে, এখানে ঢুকলি কেন তুই? আর তোর শরীর তো ভিজে যাচ্ছে। কে যেন আপনার রুমে আসতেছে ছোট সাহেব। আকাশ, আবার কি হলো তোর? কই গেলি? ভাবি আমি বাথরুমে ফ্রেশ হচ্ছি তো। সবাই নাস্তার টেবিলে তোর জন্য অপেক্ষা করতেছে আকাশ। ভাবি তোমরা নাস্তা করো, আমি আসতেছি। আচ্ছা, রুজি কখন আসবে রে? এই মেয়েটা সব সময় কাজে ফাঁকি দেয়, আজকেও একটা শিক্ষা দিতেই হবে। এই কথা বলে শ্যাওলা হনহন করে চলে গেল আকাশের রুম থেকে। ঝর্ণার পানিতে রুজির শরীর ভিজে গেছে। আকাশ ধীরে ধীরে রুজির দিকে এগিয়ে যেতে থাকলো, আর রুজি পেছাতে পেছাতে এক পর্যায়ে রুজি দেয়ালে ঠেকে যায়। আকাশ রুজির দুই দিকে দেয়ালে হাত দিল, তারপর ধীরে ধীরে মুখটা রুজির দিকে এগিয়ে নিয়ে গেল। রুজির সাথে সাথে মুখটা বাম দিকে সরিয়ে ফেলল। আকাশ অপলক দৃষ্টিতে রুজির দিকে তাকিয়ে আছে। এত সুন্দর কেউ হয়? এমন কোনো ব্যক্তি নেই যে রুজির প্রেমে পড়বে না, রুজির মায়ায় আটকাবে না। আকাশ এবার সরে আসলো। রুজি অনেকটা অবাক হয়ে গেল। আমার গোসল শেষ, এবার তুই গোসলটা সেরে নিয়ে নে। কিন্তু আমি কি পরবো? সব তো ভিজে গেল, আর আমার রুমে তো যেতেও পারবো না আমি। গোসল করে নে, পরেরটা আমি দেখতেছি। আকাশ রুজিকে গোসল করতে বলে নিজেই বের হয়ে রেডি হলো। আকাশ একবার ভাবতেছে রুজির রুমে যাবে, আবার ভাবতেছে কেউ দেখলে সমস্যা হবে। তাই আকাশ তার একটা প্যান্ট আর শার্ট নিয়ে বাথরুমে ঢুকলো। রুজিকে এই অবস্থায় দেখবে আকাশ সেটা ভাবতেও পারেনি। রুজির সাথে সাথে উল্টো দিকে মুখ করে নিল। একটা টাওয়াল বা ওড়না তো শরীরে আর রাখতে পারতি। কোনো টাওয়াল নেই, আর সব তো ভেজা। আপনি আসবেন বলবেন না? এই যে শার্ট আর প্যান্ট রেখে গেলাম, আপাতত এটা পরে নিস। রুজি খুব লজ্জা পেয়ে গেছে। এমন অবস্থায় আকাশ তাকে দেখেছে। কি লজ্জা! গোসল শেষ করে রুজি আকাশের দেওয়া শার্ট প্যান্ট পরে বের হলো। আকাশ রুজিকে দেখে হাসতে লাগলো, কারণ শার্ট প্যান্ট রুজির হাতে পায়ের চেয়ে বড় হয়েছে। আকাশ এগিয়ে গিয়ে প্যান্টটা গুটিয়ে দিল, শার্টের হাতটা ফোল্ড করে দিল। কিন্তু রুজির খুব লজ্জা করতেছে, কারণটা তো বোঝেন। আকাশ রুজিকে রুমে রেখে খাবার টেবিলে গেল। সেখানে গিয়ে দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আকাশকে দেখে তার আম্মু বলতে লাগলো,
আকাশ, রুজিকে কোন কাজের জন্য দোকানে পাঠিয়েছিস? এতক্ষণ লাগে আসতে ওর? আম্মু একটু দূরে পাঠিয়েছি, আর হেঁটে হেঁটে গেছে, আসতে সময় লাগবে আরো। বাসার কাজগুলো এখন কে করবে শুনি? আচ্ছা আসুক, তখন না হয় করবে। কি রে আকাশ, খাচ্ছিস না কেন তুই? আম্মু রুমে গিয়ে খাবো আমি, এখানে ভালো লাগতেছে না। বুঝেছি, রাতের ভূত এখনো মাথা থেকে নামে নাই। ভাবি তুমিও না? আকাশ নাস্তা নিয়ে এসে রুমে ঢুকলো আর দরজাটা লাগিয়ে দিল। নাস্তা নিয়ে এসে নিজে খাচ্ছে আর রুজিকেও খাইয়ে দিতেছে। রুজির আজকের কেন জানি না বারবার আকাশের দিকে তাকিয়ে থাকতে মন চাইতেছে। আগেও দুজনেই পাশাপাশি ছিল, আগেও খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কেন জানি আকাশকে দেখলে মনের শান্তি পায় রুজি। এভাবে তাকিয়ে না থেকে খেয়ে নে, বুঝলি? আর সবাই কিন্তু সেই রেগে আছে। কিন্তু এখন আমি কি করব ছোট সাহেব? আপাতত কোনো কিছু করতে হবে না, চুপচাপ খা আগে। ওরা সবাই একটু পর যার যার রুমে যাবে, তখন চলে যাস। খাওয়া শেষ করার পর রুজি আকাশের বিছানায় গা এলিয়ে দিল। রুজি জানে এখন আকাশ ওর পাশে শুয়ে পড়বে আর তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না। আকাশ ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসে সিগারেট ধরালো। একটু পরে রুজিও আকাশের কাছে গেল আর দাঁড়িয়ে থাকলো। এ কি ছোট সাহেব, আপনি আবারও সিগারেট ধরালেন যে? খাওয়া করলেন, একটু বিশ্রাম করেন। আমি এখানেই বিশ্রাম করতেছি, তুই রুমে শুয়ে থাক। একা থাকতে ভয় করতেছে, কেউ যদি চলে আসে। কেউ আসবে না, আমি এখানেই আছি, তোর কোনো ভয় নেই। একটু দাঁড়িয়ে থেকে রুজি আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। এতে করে রুজি একটু কষ্ট পেল। বাধ্য হয়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল রুজি। শালা খাটাস একটা, আর একটু হলে জড়িয়ে ধরে কিস করে গায়ে হাত তোলে। আর এখন ওর রুমে আছি, আসতে বললাম কিছুই করলো না। রুজি, তোকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখা বড় মুশকিল, তাই তো তোর থেকে দূরে আছি। আবারও যদি তোকে জড়িয়ে ধরি কিস করি, তাহলে তুই আমাকে খারাপ মনে করবি। এত জোর করে সব করলো আর আজকে কিছুই করতেছে না। শালা বাদুর ইঁদুর ধলা বিলাই, বুঝিস না তোর কাছে কেন এসেছি আমি? রুজি, এখন থেকে তোকে আর জ্বালাবো না, তোকে আর কষ্ট দিব না, তোর গায়েও আর হাত তুলব না। তোকে স্পর্শ করা ছাড়াই ভালোবেসে যাব। তোর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করেই ছাড়বো আমি। একটু পরে আকাশ রুমে আসলো। রুজি ভাবলো এই বুঝি আকাশ তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না। আকাশ দরজা খুলে দেখলো বাহিরে কেউ আছে কিনা। বাহিরে কেউ না থেকে দ্রুত রুমে আসলো আকাশ। রুজি, তোর ভেজা কাপড় সাথে নিয়ে নে, বাহিরে এই সময় কেউ নাই, দ্রুত তোর রুমে যা। রুজি শুধু আকাশের কথাগুলো শুনলো, কিন্তু রুজি সেখানে বসে থাকলো, কারণ রুজির মন চাচ্ছে না আকাশের কাছ থেকে যেতে। একটা অজানা অনুভূতি তার মনের ভিতর কাজ করতেছে। কি হলো? যা বাথরুম থেকে তোর ভেজা কাপড় নিয়ে আয়, এরপর আর সুযোগ আসবে না, দ্রুত কর। আমিও চাই এই রুম থেকে বের না হতে, আপনার কাছ থেকে দূরে না থাকতে। এমন সুযোগ আমি চাই না যে সুযোগ আপনার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। এরপর রুজি বাথরুম থেকে কাপড় নিয়ে আসলো। আকাশ রুজির হাত ধরে তার রুমের কাছে দিয়ে আকাশ তার রুমে চলে আসলো। আকাশ যখন রুজিকে হাত ধরে নিয়ে যাচ্ছিল, তখন আকাশের দিকে রুজি চেয়েছিল। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে রুজি আকাশের দেওয়া শার্ট প্যান্ট খুলে জামা পরে নিল। আকাশের দেওয়া শার্ট প্যান্ট যত্ন করে রাখলো রুজি। এরপর বাহিরে এসে রান্নাঘরে ঢুকে নিজের কাজ করতে লাগলো। সব থালা বাসন পরিষ্কার করছিল। সেই সময় শ্যাওলা রান্নাঘরে ঢুকে রুজিকে দেখলো। এত সময় কোথায় ছিলি তুই? আর বাসায় যে কাজ পড়ে আছে, এসব কে করবে? ভাবি, ছোট সাহেব আমাকে একটা জিনিস নিয়ে আসার জন্য দোকানে পাঠিয়েছিল। তার নাস্তা বানিয়ে যেতে পারিস নাই? তোর বাপের চাকর নাকি আমি? ভাবি, আমার কি দোষ ছোট সাহেব? রুজি আর কোনো কথা বলতে পারল না। তার আগে শ্যাওলা রুজির গালে থাপ্পড় মেরে বসলো। রুজি অবাক হয়ে শ্যাওলার দিকে তাকালো। এই বাসায় আমার কথাই সব হয়, আর তুই আমার কাজ না করে অন্যের কাজ করবি, তার উপর আবার মুখে মুখে তর্ক করিস। ভাবি, কি করব আমি? যার কথা শুনবো না সেই তো গায়ে হাত তোলে। ভবিষ্যতে এই বাসার রানী আমি, সুতরাং আগে আমার কথা শুনবি, তারপর অন্য কারো কথা। বুঝতে পেরেছিস তুই? আর এমন ভুল হবে না ভাবি। সব দ্রুত কাজ শেষ কর, আজকে সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা। আর হ্যাঁ, কাজ শেষ করে রেডি হয়ে থাকবি। রুজি কি করবে? কার কথা শুনবে আর কার কথা শুনবে না? সবাই একই রকম।
সবাই গায়ে হাত তোলে। একটু সুখের খোঁজ করতে গিয়ে আঘাত আর কষ্টটা সবচেয়ে বেশি পায় রুজি। সব কাজ শেষ করে রুজি ইতিমধ্যেই সবে বের হয়েছে। রুজিও বের হলো। রুজির হাতে একটা বড় মাদুর, একটা বক্স ধরিয়ে দেওয়া হলো। সবাই গাড়িতে উঠলো। দুটো গাড়ি নেওয়া হয়েছে। বড় একটা পার্কে তারা এসেছে। রুজি মাদুর বিছিয়ে দিয়ে সব কিছুই সেটাতে রাখলো। সবাই ঘোরাঘুরি করে ফিরে আসলো। এরপর রুজি সবাইকে খেতে দিল। একটু ভুলবশত আকবর আর ফারহানের গায়ে পানি পড়ে যায়। সাথে সাথে বাপ ছেলে দুজনই রুজির গায়ে হাত তোলে। আব্বু এটা কি হলো? রুজিকে মারলে কেন? দেখছিস না পুরো প্যান্টটা ভিজে দিল। আগেই বলেছিলাম তোর মাকে এই মেয়েকে বাসা থেকে বের করে দিতে। ওই মেয়েটা আমাদের গলার কাটা হয়ে গেছে। আব্বু, ওই সময় যদি এটারও একটা ব্যবস্থা করতে তাহলে আজ কেমন হতো না? সেটাই তো দেখছি, সেই সময় কিছু করা উচিত ছিল। মানা করলাম এই মেয়েটাকে সাথে নিয়ে না আসার জন্য। আব্বু সে তো আমাদের পরিবারের একজন, তার সাথে কেন এমন ব্যবহার করতেছো তোমরা? ভুল হতে পারে তাই বলে গায়ে হাত তুলবে, আবার এই ধরনের কথা বলবে? ছোট মানুষের মতো থাকো, বেশি কথা বলতে এসো না তুমি, বুঝলে? রুজি একটু দূরে গিয়ে কাঁদতে থাকলো। ড্রাইভারগুলোকেও খেতে দেওয়া হলো, কিন্তু রুজির খবর কেউ করলো না। আকাশ দূর থেকে সব দেখলো, কিন্তু কাছে গেল না, কারণ মন খুলে কেঁদে মনটা হালকা করে নিক। রুজি এই সময় একা থাকাই ভালো হবে তার জন্য। সবাই ঘোরাঘুরি শেষ করে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলো। এখানে রুজির সাথে এমন ব্যবহার করা হলো। হাইরে মানুষ, সবাই মার্কেটে ঢুকে যে যার মতো নিজের পছন্দ মতো পোশাক কিনতে লাগলো। সবাই যে যার মতো পোশাক নিতেছে, আর রুজির হাতে দিতেছে রুজির 2 হাত ভর্তি পোশাক। এত পোশাক নিয়ে হাঁটা চলা রুজির কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চলতে পারিস না তুই? মেম সাহেবা, এতগুলো শপিং ব্যাগ নিয়ে কি হাঁটা সহজ? সারা দিন তো খালি গিলতে পারিস, কাজের বেলা যত ঢং বের হয় তোর নাকি? হয়েছে সবার কেনা, এবার চলো। সবাই তো কিনলে, রুজির জন্য কিনবে না? রাস্তার ধারে ফুটপাত থেকে কিছু কিনে নিবি। শোনো বৌমা, একটু জুয়েলারি কিনতে চেয়েছিলাম, এরপর তো সময় মিলবে না। ঠিক আছে চলো জুয়েলারির দোকানে। সবাই জুয়েলারির দোকানের দিকে যেতে থাকলো। হঠাৎ করে রুজির হাত থেকে একটা শপিং ব্যাগ পড়ে গেল। ফারহান এসে ঠাস করে রুজির গালে একটা থাপ্পড় মেরে অনেকগুলো কথা শোনালো। হাইরে মানুষ, এরকমটা কি করতে হয়? শপিং মল ভর্তি মানুষ। রুজির লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। আকাশেরও মন চাচ্ছে রুজিকে একটা থাপ্পড় মারতে। এই মেয়ে এত কষ্ট সহ্য করার পরেও কেন চলে যায় না? কোনো কিছুর উত্তর দেয় না। এই বেয়াদব বেহায়া মেয়ে, জানিস এখানে কত দামি পোশাক আছে? সরি বড় সাহেব, আমার ভুল হয়ে গেছে। তোকে তো এখানেই মেরে ফেলতে মন চাচ্ছে আমার। এটাকে বাঁচিয়ে রাখাটাই দোষ হয়েছে। চলো তো, এখন আর কোনো বলবো না, আশেপাশে অনেক মানুষ দেখতেছে। সবাই জুয়েলারির দোকানে গেল। ফরিদা বেগম নিজের মতো সব কিছু নিয়ে নিল। সেখান থেকে বের হয়ে সোজা রেস্টুরেন্টে গেল। সবাই খেতে বসেছে, আর রুজি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে পাশে। না, আকাশের আর সহ্য হলো না। আব্বু আমার তো কিছু নেওয়া হলো না, আর তোমরা সবাই চলে আসলে। আগে খেয়ে নাও তারপর যেও। না, দেরি গেলে হয়তো আমার পছন্দের সব বিক্রি হয়ে যাবে। আগে বলবি না তুই? এখন কি খাওয়া রেখে তোর সাথে সবাইকে যেতে হবে নাকি? তোমরা সবাই খাও ভাইয়া, আমি বরং রুজিকে সাথে নিয়ে যাই। রুজি কেন যাবে? আর রুজি গেলে এতগুলো শপিং ব্যাগ কে নিবে? ভাবি, সব শপিং ব্যাগ গাড়িতে রাখতেছি। আর হ্যাঁ, আমি এত বড় লোকের সন্তান হয়ে কেনাকাটা করে সব নিজে বহন করব নাকি? তার জন্য তো রুজিকে সাথে নিতে চাচ্ছি। একদম ঠিক কথা বলেছিস তুই। রুজি সব গাড়িতে রাখ তুই। আব্বু আম্মু তোমরা খাওয়া করে চলে যেও, আমার ফিরতে দেরি হবে। বেশি দেরি করো না, দ্রুত চলে এসো। আকাশের পিছনে পিছনে রুজি গেল। সব শপিং ব্যাগ গাড়িতে রেখে একটা রিক্সা করে দুজনেই প্রথমে মার্কেটে গেল। রুজি অবাক হয়ে গেল, এটা তো মেয়েদের মার্কেট, তাহলে এখানে কেন আসা হলো? এইভাবে চেয়ে না দেখে নিজের পছন্দ মতো যা যা কিনতে মন চায় সব নাও। ছোট সাহেব, আমার লাগবে না, সব আছে আমার। জানি তো কি কি আছে তোর, সবকিছুই আমি দেখেছি। বেশি কথা না বলে নিয়ে নে। আমি নিতে পারবো না ছোট সাহেব, বাসায় যদি কেউ দেখে তাহলে আমাকে জ্যান্ত রাখবে না। এখানে যখন নিয়ে আসতে পেরেছি সুতরাং
বাসাতেও আমি সামলে নিতে পারবো। তবুও ছোট সাহেব আমি নিতে পারবো না। এবার আকাশ চোখে মুখে রাগী ভাব নিয়ে তাকালো রুজির দিকে। রুজি খুব ভয় পেয়ে গেল, তাই সে নিজের পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে নিল। রুজির কেনাকাটা হলে পাশে তাকিয়ে দেখে আকাশ নেই। রুজি এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল। একটু পরে আকাশ চলে আসলো, সাথে একটা শপিং ব্যাগ। আকাশ সেখানে টাকা দিয়ে জুয়েলারির দোকানে নিয়ে গেল। সুন্দর সোনার চেন, একটা আংটি, পায়েল কিনে দিল। ছোট সাহেব এত টাকা নষ্ট করে যে সব কিনলেন আমার জন্য, যদি বাসাতে সমস্যা হয়? সেটা পরের হিসাব, ওটা আমি দেখে নিব। তবে এতটুকু বলি, যাই করি না কেন একটাও মন থেকে নয়, এটা মাথায় রাখিস। অনেক দেরি হয়ে গেল, চলেন বাসায় যাই। যাবো তো, তার আগে আমার সাথে একটা জায়গায় যেতে হবে তোর। কোথায় যেতে হবে ছোট সাহেব? একটা রুম বুক করেছি আজকে, বাকি সময়টুকু তোর সাথে কাটাবো আমি। ছোট সাহেব এসব আপনি কি বলেন? আমি এসব পারবো না, দয়া করে আমাকে বাসায় নিয়ে চলেন। আরে আয় তুই, কিছুই হবে না। আমি না তোর ছোট সাহেব, একটু আদর করে দিলে কিছুই হবে না। ছোট সাহেব এরকমটা করবেন না আমার সাথে। বেশি কথা না বলে আমার সাথে আয় আগে। আকাশও নিজের জন্য কিছু কিনে নিল, না হলে আবার বাসায় কি জবাব দেবে সে। সব নেওয়া হলে আকাশ রুজিকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। রুজি তো ভয় পেয়ে গিয়েছিল, সত্যি সত্যি না আকাশ আজকে। সেই সকালে নাস্তা করেছিস, এখন সন্ধ্যা হতে চললো, এখনো তোর পেটে কিছুই পড়ে নাই, তাই এখানে আসলাম। ছোট সাহেব আপনি এরকম কেন? কখনো ভালো কখনো রাগী। ওসব বুঝতে না মন লাগে যেটা তোর নাই। কে বলেছে নাই ছোট সাহেব? থাকলে জিজ্ঞেস করতি না, সব বুঝে নিতি। এরই মাঝে খাবার চলে আসলো। আকাশ নিজ হাতে রুজিকে খাইয়ে দিতে থাকলো। রুজির কেন জানি আকাশের কাছে থাকলেই খুব ভালো লাগে, তাই তো রুজিও চায় আকাশ রুজির সাথে সাথে থাকুক। খাওয়া শেষ করে তারা বাসার পথে রওনা হলো। রোজি আমাকে ক্ষমা করে দিস, কারণ তোকে প্রতিনিয়ত আমার পরিবারের সবার আঘাত সহ্য করতে হয়। কি বলেন এসব ছোট সাহেব? আপনাদের দয়ায় তো বেঁচে আছি আমি। একটা এতিম মেয়ে আমি, কে আছে আমার, কার কাছে যাব? তাই তো সবাইকে আপন ভেবেই থাকি। তবুও সবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে ক্ষমা করিস। এইসব বলে আমাকে ছোট করবেন না ছোট সাহেব। আকাশ আর কোনো কথা বলল না। রুজি মনে মনে চাচ্ছে একটু আকাশের বুকে মাথাটা রাখতে, কিন্তু আকাশ তো সরে আছে। আর আগে হলে কত কি করত, এখন তো কিছুই করে না। একটু পরে তারা বাসায় চলে আসলো। তখন সবাই ড্রয়িং রুমে বসেছিল। আকাশ রুজিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল, সবচেয়ে বেশি অবাক হলো রুজি। আকাশ কি হয়েছে? বাসায় আসতে না আসতেই তুই ওকে ফেলে দিলি কেন? জানো আম্মু, ওর জন্য ফুটপাতের দোকান থেকে কিছু জামা কাপড় কিনে দিলাম, আর ও কিনা নিবে না। কেন নেবে না সে? ওসব নাকি খুব দামি, আর তোমরা দেখলে নাকি রাগ করবে, সন্দেহ করবে। ছোট লোক না, কাজের মেয়ে না, ভালো মন্দ বুঝবে কি করে? তোর সাত কপালের ভাগ্য, তোর জন্য আমার দেবর জামা কাপড় কিনে দিয়েছে। ঠিক আছে, হয়েছে, এবার ওকে চোখের সামনে থেকে সরতে বলো। আকাশ রুজিকে মেঝে থেকে তুলে রুজির হাতে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো। রুজি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। আকাশ রুজিকে চোখ টিপ মারলো। রুজি এবার বুঝলো তখন কেন আকাশ তাকে ধাক্কা মেরেছিল। রুজি রুমে ঢুকে মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর সবকিছু রেখে একটু বিশ্রাম নিয়ে নিল। কিছু সময় পর শ্যাওলা চলে আসলো। রুজি কোনো কথা না বলে রান্নাঘরে রান্না করতে চলে গেল। সেখানে অবশ্য তখন শ্যাওলাও ছিল। আচ্ছা, তোর কি জ্ঞান বুদ্ধি নাই? রাতে যে খেতে হবে রান্না করতে হবে না? ভাবি আমি এক্ষুনি যাচ্ছি। সে তো এখন যাবি, কোনো কাজ কি নিজে থেকে কোনোদিন করেছিস নাকি? আকাশ ড্রয়িং রুমে বসে, কিন্তু সুযোগ পাচ্ছে না রুজির কাছে যাওয়ার। তাই একটা কাগজে আকাশ লিখলো শাড়ি আর সোনার জিনিসগুলো পরতে রুজিকে, রাতে আকাশ আসবে। এটা লিখে রান্নাঘরে গেল আকাশ, কিন্তু দেওয়ার কোনো সুযোগ পাচ্ছিল না, কারণ রুজি আর শ্যাওলা পাশে পাশে আছে। কি রে আকাশ, কোনো কিছু বলবি কি? ভাবি একটু পানি দিবে, খেতাম। টেবিলে তো আছে, রান্নাঘরে আসার দরকার কি? না মানে কি রান্না করো তাই দেখতে আসলাম, আর একটু পানিও খাই।
শ্যাওলা আকাশের জন্য পানি দিল। এই সুযোগে আকাশ রুজির হাতে চিরকুটটা দিয়ে দিল আর চোখের ইশারায় সেটা পড়তে বলল। পানি খেয়ে আকাশ সেখান থেকে চলে আসলো। রাতে সবাই খেয়ে নিজের রুমে চলে গেলে রুজি নিজের রুমে ঢুকে চিরকুটটা পড়ল। কিন্তু হঠাৎ রুজির কি হলো সে আর আকাশের কথাটা ভুলে গেল। রুজি খেয়ে ঘুমিয়ে গেল। রাতে আকাশ রুজির দরজার কাছে এসে দেখে দরজা লাগানো, তাই আস্তে করে কয়েকটা টোকা দিল। রুজিও বুঝে গেল আকাশ এসেছে, তাই সে দরজাটা খুলে দিল। আকাশ রুজিকে দেখে অবাক হয়ে গেল। তুই কি চিরকুটটা পড়িস নাই? হ্যাঁ পড়েছি, কিন্তু চোখে ঘুম চলে এসেছিল ছোট সাহেব। তাহলে আমার কথাটা রাখলি না তুই? একটু বসুন, আমি এক্ষুনি সব পড়তেছি। আকাশ আর কোনো কথা না বলে রুজির রুম থেকে বের হয়ে আসলো। রুজি পিছন থেকে আকাশের হাতটা টেনে ধরলো। আকাশ রুজির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। রুজি পিছনে পিছনে আকাশের রুমে গেল। ছোট সাহেব চলে আসলেন যে, সত্যি আমার মনে ছিল না, আর আজকে খুব ক্লান্ত ছিলাম, তাই তো ঘুমিয়ে গেছিলাম। আমাকে 5 মিনিট সময় দেন, আমি এক্ষুনি সব পড়তেছি। বলা হয়েছে, এবার তোর নিজের রুমে গিয়ে বিশ্রাম নে, কেমন? দয়া করে অভিমান করবেন না। আপনি অভিমান করলে, মন খারাপ করলে আমার ভালো লাগে না। আমি রাগ, অভিমান, মন খারাপ কোনোটাই করি নাই। এবার রুমে যা তুই, তোর সকালে আবার কোচিং আছে। না, আগে আমি সব পড়ে আসতেছি। বললাম না লাগবে না, এবার চলে যা তুই। রুজি আকাশের এমন রাগ দেখে কেঁপে উঠল, খুব ভয় পেয়ে গেল। রুজি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল। রুজি বিছানায় শুয়ে কাঁদতে থাকলো। রুজি ভাবলো, আচ্ছা আকাশ হঠাৎ এমন হলো কেন? আগে তো এমন ছিল না। ছোট সাহেব আপনি সব সময় জোর করতেন আমার সাথে, তাহলে কেন গতকাল থেকে আমার সাথে এরকম করতেছেন? আমিও যে আপনাকে ভালোবাসি ছোট সাহেব। রুজি, তোকেও আমি আমার মতো পাগল বানাতে চাই। আমিও আমার অনুপস্থিতি, আমার স্পর্শ, আমার ভালোবাসা তোকে বোঝাতে চাই। এইভাবে কি সবার অবহেলা পেয়ে যাব ছোট সাহেব? আর কত এরকম জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করতে হবে? আমার কি নিজের ইচ্ছা আসার কোনো দাম নেই? তোকেও যে বুঝতে হবে কতটা পাগল আমি তোর জন্য, তাই তো তোকে বোঝাতে চাই সব কিছু। পরের দিন সকালে রুজি উঠে সবার জন্য সবকিছু করে দিয়ে কোচিংয়ে চলে গেল। আকাশও সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গেল। রুজি কোচিং থেকে এসে নিজের কাজে লেগে পড়ল। রাত 12টা বাজে, আকাশ এখনো ফেরেনি। আজকে রুজি আকাশের দেওয়া শাড়ি, চুড়ি, সোনার চেন, পায়েল পরেছে। আজকে রুজিকে পরীর মতো লাগতেছে। রুমের দরজা খুলে রেখে আকাশের জন্য অপেক্ষা করতেছে। আকাশ বাসায় এসে নিজের রুমে চলে গেল। অনেকক্ষণ হলো, কিন্তু আকাশ আসতেছে না। তাই দেখে রুজি আকাশের রুমে গেল। ছোট সাহেব দেখেন তো কেমন লাগতেছে আমাকে। ভালো লাগতেছে, এবার তোর রুমে যা। একবার ভালো করে দেখে বলেন। বলছি না সুন্দর লাগতেছে, এবার তোর রুমে যা। আকাশের এমন ধমক শুনে আবারও ভয়ে কেঁপে উঠল রুজি। কান্না করতে করতে নিজের রুমে চলে গেল রুজি। খুব কান্না পাচ্ছে রুজির। আকাশের এরকম অবহেলা রুজির সহ্য হচ্ছে না। কেন আকাশ তার সাথে এমন করতেছে? নাকি আকাশ এখন রুজিকে ভালোবাসে না? সারা রাত বিছানায় বসে কেঁদে কাটিয়ে দিয়েছে রুজি। পরের দিন বাসায় রুজি যাকে দেখলো তাকে দেখে রুজি কেন জানি ভয় হওয়া শুরু হলো। এই বুঝি এবার রুজি আকাশকে হারিয়ে ফেললো। সকালে উঠেই কাজে লেগে গেল রুজি। সব কাজ শেষ করে রুজি সবাই নাস্তা করতেছে। ঠিক সেই সময় বাসায় আসলো শ্যাওলার ছোট বোন শারমিন। তাকে দেখে খুব ভয় পেয়ে গেল রুজি, কারণ এই মেয়ে যতদিন বাসায় থাকবে ততদিন রুজির সুখ শান্তি সব শেষ। আর এই শারমিন এত মিথ্যে কথা বলে যা বলার বাহিরে। শারমিন, তুই আসবি, ফোন করবি না? তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন না করেই এসেছি আমি। তো আমার ছোট বউ, তুমি আসবে, আমাকে বলবে না? তোমাকে নিয়ে আসার জন্য হেলিকপ্টার পাঠাতাম। থাক দুলা ভাই, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। বড় আপুকে বিয়ে করেছেন, তাকে নিয়ে থাকেন, শালীর হিসাব করতে হবে না। হয়েছে, থাক, এইভাবে দাঁড়িয়ে না থেকে খেতে বস। তোমাদের বাসায় ঢঙ্গি কাজের মেয়েটাকে দেখতেছি না যে? ও এখন ওর রুমে আছে। এভাবে বসিয়ে রাখলে গায়ে চর্বি জমবে আন্টি। তার চেয়ে ডাক দেন, আমার জিনিসপত্রগুলো রুমে দিয়ে আসুক। এভাবে খেতে না বসে হাত মুখ ধুয়ে এসে বসেন বেআইন, না হলে উল্টো আপনার আবার পেট খারাপ হবে।